আসসালামু আলাইকুম। আমি জান্নাত চলে এসেছি তাকনিয়া গল্পের দ্বিতীয় খণ্ড নিয়ে। আর যারা এই গল্পের প্রথম খণ্ডটি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও। ঘুমিয়ে আছি, উঠে দেখলাম সাইফুল বসে আছে। আমিও উঠে বসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, সাইফুল কি হয়েছে আপনার? পানি লাগবে? খারাপ লাগছে নাকি আপনার? কিন্তু সাইফুল কিছুই বলছে না, বাচ্চাদের মতো কান্না করছে। কি হয়েছে? আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? এক প্রকার ও আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলল, তাকনিয়া আমার খুব ভয় হচ্ছে, আমি মারা যাব। এইসব কি কথা বলছেন আপনি? আমি থাকতে আপনাকে কিছুই হতে দিব না। জানো তাকনিয়া, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভাঙাতে দেখলাম আমার বুকের উপর ঘন কালো কুচকুচে কিছু একটা বসে আছে, দেখতে কিছুটা বিড়ালের মতো। আমি একটু চমকে উঠলাম। আমাদের ঘরে তো এরকম কালো বিড়াল নেই, আর বাহির থেকে আসারও কোনো কথা নয়। আমি যেই না বুকের উপর থেকে বিড়ালটাকে সরাতে যাব, ঠিক ওই মুহূর্তে বিড়ালটাকে আমি ছুঁতেই পারলাম না। বিড়ালটা একটা কালো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি তখন সাইফুলকে বোঝানোর চেষ্টা করলাম সে যা দেখেছে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু সে বুঝতেই চাইলো না। এক প্রকার জেদ করেই বলল, আমি বললাম তো আমি সত্যি দেখেছি, তুমি কেন বিশ্বাস করছো না? আমি ভাবলাম তাকে একটু পানি খেতে দেওয়া উচিত। মাঝে মাঝে আমরা এরকম ভয়ানক স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই, কিন্তু দেখলাম পানি নেই। আমি তখন সাইফুলকে বললাম, আপনি থাকেন, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। এরপর আমি রান্নাঘরে যাই পানি আনার জন্য। রান্নাঘর থেকে পানি নিয়ে যখন আমি বেডরুমে যাব, ঠিক তখনই আমার চোখ যায় ড্রয়িং রুমের দিকে। দেখলাম ড্রয়িং রুমের সোফার উপর কালো একটা বিড়াল বসে আছে, ঘন কালো কুচকুচে, একটু আগে যেমনটা সাইফুল আমাকে বলেছিল। বিড়ালটা দেখা মাত্রই আমার হাত থেকে পানির বোতলটা পড়ে গেল নিচে, এবং সাথে সাথে সেই বিড়ালটা আমার দিকে ঘুরে তাকালো। সেই বিড়ালের চোখ দুটো ছিল একদম আগুনের মতো, একদম জ্বলছিল আর নিভছিল, খুবই ভয়ঙ্কর দেখতে। আমি দৌড়াতে দৌড়াতে বেডরুমে চলে আসি। বেডরুমে এসে দেখলাম সাইফুল ওপাশ হয়ে ঘুরে ঘুমিয়ে আছে। একটু আগেই তো ও বসেছিল, হয়তো আমার আসার দেরি হওয়াতে ও ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকতে শুরু করলাম। ও কিছুটা ঘুমন্ত চোখে আমার দিকে তাকালো। উফ, কি হয়েছে তাকনিয়া, কেন ডাকাডাকি করছো? আমি তখন বললাম, একটু আগেই তো আপনি উঠে বসেছিলেন, হঠাৎ করে ঘুমিয়ে পড়লে। তখন সাইফুল বলল, কখন আমি ঘুম থেকে উঠলাম? আমি তো ঘুমিয়েছিলাম, তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তা যাই হোক, কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? আমি তাকে কিছুই বললাম না। কোনো রকমে সেই রাতটা পার করলাম। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখলাম ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আমার ফুপু শাশুড়ি, এবং তার পাশে বসে আছে আমার শ্বশুর আব্বা। তার বোনকে সে কমলা ছিলে খাইয়ে দিচ্ছে। বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম, কেননা গতকাল রাতে এত ঘটনার পরেও আমার শ্বশুর আব্বা কিছুই বলেনি। আর আজ সে কি করে তার বোনকে বাড়ি থেকে বের করে না দিয়ে উল্টো কমলা ছিলে খাইয়ে দিচ্ছে। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার ফুপু শাশুড়ি তখন বাঁকা হাসি দিয়ে আমাকে হাতের ইশারায় ডাকলেন তার কাছে। আমি সেটা দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। ঠিক তখনই আমার শ্বশুর আব্বা এক ধমক দিয়ে আমাকে ডাকলেন, তাকনিয়া, তোমাকে এখানে আসতে বলেছে না? তুমি এত বেয়াদব কেন? কথা শুনছো না কেন? তাড়াতাড়ি এখানে এসো। শ্বশুর আব্বার কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়াই আর বলি, জি শ্বশুর আব্বা, আমাকে মাফ করে দিন। কিছু লাগবে আপনার? তখন আমার ফুপু শাশুড়ি শ্বশুর আব্বাকে কি যেন একটা চোখের ইশারায় বোঝালো। আমার শ্বশুর আব্বা বললেন, তোমার ফুপু শাশুড়ি পা টিপে দাও। আমি তো অবাক, এগুলো সে কি বলছে? এত অন্যায়ের পরও সে কি করে চুপ করে আছে? উল্টো তার হয়ে কথা বলছে। আমি আমার শ্বশুর আব্বার কথা মানিনি। এইরকম জঘন্য মহিলার পা টিপে দিলে আমার নিজেরই পাপ হবে। আমি দৌড়ে গেলাম আমার স্বামীর কাছে। গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, আজ এত বেলা করে শুয়ে আছে কেন? ওকে অনেক ডাকাডাকি করার পর সে উঠলো। কি হয়েছে বলো তাকনিয়া, কেন ডাকাডাকি করছো? আপনার বাবা পাগল হয়ে গেছে, সে কি করছে একটু দেখে যান। উল্টো আমাকে বলছে আপনার ফুপুর পা টিপে দিতে। আমার স্বামী আর সহ্য করতে পারলেন না, উঠে আসলেন ড্রয়িং রুমে। এসে দেখলেন আমি যা যা বলেছি সব সত্যি। আমার স্বামী তখন আমার শ্বশুর আব্বাকে বললেন, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কালকে তোমাকে কল রেকর্ডিং শোনাইনি আমি? কি করে তুমি এই মহিলার সব কথা শুনে যাচ্ছ, আবার তাকে আয়েশ করে কমলা খাইয়ে দিচ্ছ? এগুলো বন্ধ করো, আমি আর নিতে পারছি না। আমার ফুপু শাশুড়ি তখন আমার শ্বশুর আব্বাকে চোখের ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। সাথে সাথে আমার শ্বশুর আব্বা বলে উঠলো, তোর যদি সহ্য না হয় তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা তোর বউকে নিয়ে। এইসব কথা শুনে আমার স্বামী তো প্রচন্ড অবাক। এই মহিলার জন্য সে নিজের ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার কেন যেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ফুপু শাশুড়ি আমার শ্বশুর আব্বাকে বশ করেছে। কেননা আমার শ্বশুর আব্বা তার চোখের দিকে তাকায় এবং সে কিছু একটা বোঝানোর চেষ্টা করে, ঠিক অমনি আমার শ্বশুর আব্বা রাগান্বিত হয়ে আমাদেরকে ধমক
ধমক দেন। আগে কিন্তু আমার শ্বশুর আব্বা আমাদের সাথে এরকম করতেন না। এই একটা দিনের মধ্যে এত পরিবর্তন, নিজের বোনের অন্যায় ঢেকে নিজের ছেলেকে বের করে দিচ্ছে। আমি তখন আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করলাম এবং তাকে ঘরে নিয়ে যাই, তাকে বোঝানোর চেষ্টা করি। আমার স্বামী খুব ভেঙে পড়েছিল তার বাবার এই আচরণে। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার থেকে কখনোই এরকম ব্যবহার পায়নি সে, কিন্তু আজ তার ফুপুর জন্য এই ব্যবহার করেছে তার বাবা, তাই সে মেনে নিতে পারছে না। জানো তাকনিয়া, বাবা কখনোই আমার সাথে এরকম ব্যবহার করেনি, আর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা তো কখনোই বলেনি। আমাদের সুন্দর পরিবারটা কি হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। তুমি কিছু করো তাকনিয়া, আমি আমার বাবাকে হারাতে চাই না। মাকে হারিয়েছি, কিন্তু বাবাকে আমি কখনোই হারাতে চাই না। সবকিছু ভেবে আমি বললাম, কাল থেকে যা হচ্ছে আমার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনার ফুপু আমাদের উপর কিছু একটা করেছে। কি করেছে খুলে বলো তো আমাকে। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনার ফুপু আমাদের উপর কালো জাদু করেছে। কালো জাদু? কালো জাদু আবার কিভাবে করে? এগুলো তো কখনো শুনিনি। আমি কিছু কিছু ব্যাপার মিলিয়ে দেখেছি। সেই দিন আপনার ফুপু একা একাই তার বাড়িতে গেলেন কি যেন একটা আনার জন্য। শ্বশুর আব্বা এতবার জিজ্ঞেস করলো, তাও তিনি বললেন না। এমনকি শ্বশুর আব্বা বলেছিল যা যা দরকার হয় সেই এনে দিবে, কিন্তু এতেও আপনার ফুপু রাজি হয়নি। আপনিও কিন্তু সাথে যেতে চেয়েছিলেন, আপনাকেও নেয়নি। সে একা একাই গেল। অনেকক্ষণ পর কালো একটা ব্যাগে করে কি যেন একটা নিয়ে এসেছিল। কি এনেছিল সেটা তো জানি না, ভেবেছিলাম তার দরকারি জিনিসপত্র হয়তো। কিন্তু যতটুকু জানি আপনার মা মারা যাওয়ার পরে আপনার ফুপু এই বাড়িতেই থাকে। তাহলে এতদিনে তার কোনো কিছু দরকার হলো না, হঠাৎ করে তার কি দরকার হলো যে তার ওই বাড়িতে যেতে হলো? আসলেই তো তাকনিয়া, এটা তো আমি ভেবেই দেখিনি। আর আমার ফুপুর বাসা তো সেই কবে থেকে তালা মারা আছে। ফুপুর যাবতীয় যত জিনিসপত্র দরকার সব আনা হয়েছে। তাহলে সে বাড়িতে সে কি করতে গিয়েছে? আচ্ছা, সে কি সত্যি ওই বাড়িতে গিয়েছিল? সে তো অন্য কোথাও যেতে পারে। আচ্ছা আপনিই দেখুন, একটা মানুষ যদি অন্যায় করে সে তো মুখ লুকিয়ে রাখবে, সে তো লজ্জায় কথাই বলতে পারবে না। কিন্তু আপনার ফুপু এমন ভাবে আছে যেন সে কোনো অন্যায় করেনি, এবং শ্বশুর আব্বাও তার কথায় চলছে। দেখুন সাইফুল, আমাদের হাতে অত সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না তাকনিয়া। চলুন আজ আপনি আর আমি আমার বাড়িতে যাই। আমার মা একজন ভালো কবিরাজকে চিনে, সেই বলতে পারবে এইসবের আসল কারণ। কিন্তু বাবাকে কি বলবো? তাদের কিছুই বলার দরকার নেই, আমরা আমাদের মতো বের হয়ে যাব। কিন্তু বাবা যে বলল বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার মনে হয় না এই কথাটা বাবা মন থেকে বলেছে, তাকে দিয়ে বলানো হয়েছে। আর আপনার ফুপু তো চাই আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই, যাতে এই বাড়িতে সে রানীর মতো থাকতে পারে। আর আমার কাছে সবকিছুই কেমন ঘটকা লাগছে। আমার শাশুড়ি আম্মা নাকি 7 দিন জ্বরে ভুগেছেন, এরপর তিনি মারা গেছেন। তাকে অনেক ডাক্তার দেখানো হলেও কোনো কাজ হয়নি। তাকনিয়া, এসব তুমি কি বলছো? যদি আমার মায়ের অকাল মৃত্যুতে এই মহিলার হাত থাকে, তাহলে সত্যি বলছি এই মহিলাকে আমি নিজের হাতে মেরে ফেলবো, এতে আমার জেল হলে হোক। তাকনিয়া, আর দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই আমি তোমার বাসায় যাব। আমিও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। বেডরুম থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার ফুপু শাশুড়ি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি তখন তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলাম, ঠিক তখনই সে আমার হাত এত জোরে শক্ত করে ধরলো যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নিজেকে খুব চালাক ভাবিস? কোথায় যাচ্ছিস? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? কিন্তু শুনে রাখ, কিছুই করতে পারবি না, আমার অযথা সময় নষ্ট করছিস। আমার স্বামী তখন রাগে ফুঁসছে। আমি আমার স্বামীর হাত শক্ত করে ধরে রেখেছি, তাকে শান্ত হওয়ার জন্য বললাম, কেননা এই কাজে মাথা গরম করলে চলে না। হাত ছাড়ুন ফুপি, আমি আর সাইফুল বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, আর এমনিতেও আমাদের মন ভালো না, তাই আমরা একটু ঘুরবো। আমার ফুপু শাশুড়ি তখন এক শয়তানি হাসি দিয়ে বলল, যা করবি ভেবেচিন্তে করিস, কেননা তোর শ্বশুর আব্বার জীবন এখন আমার হাতে। আমার সাথে চালাকি করলেই কিন্তু। সাইফুল তখন একদম চুপ। সে তার বাবাকে অনেক ভালোবাসে, তাই তাকে হারানোর ভয়টাই বেশি পায়। আমি তখন বললাম, কি বা করব, আপনিই তো শুরু করেছেন, আমরা আর কি করতে পারি? হাত ছাড়ুন আমার, আমরা এমনিই বাইরে ঘুরতে যাচ্ছি। এরপর কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বের হতেই মনে হচ্ছে কি শান্তির জায়গা, মনে হচ্ছে কোন জাহান্নাম থেকে বের হলাম। সময় নষ্ট না করে সোজা আমাদের বাড়িতে গিয়ে হাজির হই। বাসায় গিয়ে দেখলাম মা সেলাই মেশিনে বসে আছে। আমাকে দেখেই তো অবাক, কি রে তুই এসেছিস? একটাবার ফোন করে আসবি না? তাহলে তো আমি ভালো মন্দ রান্না করতাম। মা, রান্না করতে হবে না, আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি। বিপদ? কিসের বিপদ? আরে জামাই বাবাজি
বসো। জি আম্মা, তাকনিয়া ঠিকই বলেছে, আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি, একমাত্র আপনিই পারেন আমাদের সাহায্য করতে। মা তো অবাক, কি হয়ে গেল? এরপর মাকে আমি শুরু থেকে শেষ অবধি সবকিছু খুলে বললাম। সব শোনার পর আমার মা বলল, আসলে আমি আর তাকনিয়ার বাবা কিছুদিন আগে তোমাদের বাড়িতে যেতে চেয়েছিলাম, ফোনও করেছিলাম। ফোনটা ধরেছিল তোমার ফুপু, আমাদেরকে এত অকথ্য ভাষায় গালাগালি করেছে আর হুমকি দিয়েছে যে সেখানে যেতে একটু মন টানেনি। আর এগুলো আমি তোকে ফোনেও বলিনি, আমি চাইনি তোর সংসার অশান্তি হোক। আমার মা তখন আমার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা তার কি বাড়ি নেই? সে তোমাদের বাড়িতে কেন পড়ে আছে? তাকে তার বাড়িতে যেতে বলো। এরই মাঝে বাবা আসলেন বাহির থেকে, আমাকে দেখা মাত্রই রেগে ফুঁসছেন আর আমার মাকে বললেন, ও কেন এসেছে আমার বাড়িতে? ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো, ওর মুখটাও দেখতে চাই না। আমি তখন বাবার পায়ে পড়ে বললাম, বিশ্বাস করো বাবা, তোমাদেরকে যে ফুপু ফোন দিয়ে হুমকি দিয়েছে সেটা আমি জানতাম না। কি করে জানবি? তুই তো ইচ্ছে করেই করেছিস এই সব। তুই তো ভালো করেই জানিস আমরা তোর আপন বাবা মা না, যার কারণে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তুই তোর ফুপু শাশুড়িকে দিয়ে ফোনে এসব কথা বলেছিস। তখন সাইফুল বলল, বাবা আপনি তাকনিয়াকে ভুল ভাবছেন, তাকনিয়া কখনোই এসব কিছুই বলেনি, আমার ফুপু করেছে সবকিছু, এমনকি এখন আমাদের জীবনটা জাহান্নাম করে রেখেছে। বাবাকে বুঝিয়ে বলার পর বাবা মাথা ঠান্ডা করলেন। আমার মা সব শুনে বললেন, চিন্তা করো না বাবা, আমি একটা ভালো কবিরাজকে চিনি, আমি যার কাপড় সেলাই করি তার সাথেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তার ঘরে 3টি তাবিজ পাওয়া গিয়েছিল, যেগুলোকে বলে কালো জাদুর তাবিজ। আর সবকিছু শুনে মনে হচ্ছে তোমার ফুপু তোমাদের উপর কালো জাদুই করেছে। আজকে তুই, আমি আর তোর স্বামী মিলে আমরা সেই কবিরাজের কাছে যাব। আর সময় নষ্ট করলাম না, মায়ের হাতের কাজ শেষ করেই রওনা দিলাম সেই কবিরাজের কাছে। সেখানে গিয়ে সেই কবিরাজকে সবকিছু জানালাম। সব শোনার পর কবিরাজ আমাকে 3টি পাকা লেবু দিলেন এবং বললেন সেই লেবুগুলো একটা আমার বালিশের নিচে, একটা আমার স্বামীর বালিশের নিচে এবং একটি আমার শ্বশুরের বালিশের নিচে রাখতে, এবং ফজরের আজানের দিকে উঠে সেই লেবুগুলো তুলে নিতে হবে। যার লেবুটা পুরো কালো দেখাবে বুঝতে হবে তার জীবনের ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে। আপাতত এই পড়া লেবু নিয়ে যাও, বাকিটা পরে বলবো। রাতের বেলা শ্বশুরের বালিশের নিচে লেবু রাখাটা খুবই কষ্টকর ছিল, অনেকক্ষণ তার দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সে একবার উঠে ওয়াশরুমে গিয়েছিল, সেই সুযোগে তার বালিশের নিচে লেবু রেখেছি। বাকি 2টা লেবু আমার এবং সাইফুলের বালিশের নিচে রাখা হয়েছে। সেই রাতে ঘুমিয়েছিলাম কিন্তু কোনো অস্বাভাবিক কিছু দেখিনি। তো যাই হোক, সকালবেলা উঠে আমি সোজা চলে গেলাম আমার শ্বশুরের ঘরের দিকে। ততক্ষণে আমার শ্বশুর ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিল। আমি শ্বশুরের বালিশের নিচ থেকে সেই লেবুটা বের করলাম। লেবুটাতে দেখলাম অর্ধেক কালো এবং অর্ধেক পাকা অবস্থায় আছে। দৌড়ে এলাম আমার ঘরে, আমার বালিশের নিচ থেকে সেই লেবুটা বের করলাম। এই লেবুটা অল্প একটু কালো হয়ে আছে। এবার পালা আমার স্বামীর বালিশের নিচ থেকে লেবু বের করার। তার বালিশের নিচ থেকে লেবু বের করে লেবু দেখে আমি তো অবাক, এটা কি? একটা লেবু এত কালো কুচকুচে হতে পারে? পুরো কালো, এক ফোঁটাও লেবুর চিহ্ন মাত্র নেই। বুঝতে আর বাকি রইল না সাইফুলের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হতে চলেছে। সেই 3টি লেবু নিয়ে আমি আবারও সেই কবিরাজের কাছে যাই সাইফুলকে নিয়ে। কবিরাজ এবার সাইফুলের হাতে কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরল এবং চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলল। সাথে সাথে সাইফুলের ভেতর অস্বাভাবিক একজনকে দেখতে পেলাম। সাইফুল কেমন যেন দুলছে, সে স্থির থাকতে পারছে না এবং একটু পরপর আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আছে। তাকে যেন আমি চিনি না, কেমন যেন দেখাচ্ছে, মনে হচ্ছে না এটা আমার সাইফুল। কবিরাজ তার ঝুড়ি থেকে একটি পরা আংটি সাইফুলের হাতে পরিয়ে দিল, সাথে সাথে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ল। সো বাকি অংশটুকু থাকছে পরবর্তী পর্বে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি মন চায় আর কি। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আজকের এই পর্বটা তোমাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।